এসো মা, এসো এসো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মা তুমি থাকো তাহলে, কথা বলো গুরুদেবের সঙ্গে, আমি খানিকক্ষণ বাদে এসে তোমাকে নিয়ে যাব। দাঁড়া তো ব্রত, তুমি যেও না। কেন গুরুদেব? আমি এখানে থেকে কি করব? হয়তো তুমি আমার উপর অসন্তুষ্ট, তবু আমি বলবো যে আজকের আলোচনায় তোমার থাকাটা খুব জরুরি। গুরুদেব একটা কথা বলি, আমি তো দীপুর বাবা, দীপুর ক্ষতি হোক এমন কোনো কিছুই নিশ্চয়ই আমি করব না। আমি ভালো বুঝেছিলাম বলেই ত্রিনয়নীর সঙ্গে ওর বিয়েটা দিয়েছিলাম। আর যে যাই বলুক, আমার মতে এই বিয়েটা কিন্তু এখনো বাতিল নয়। সুতরাং দীপুর আবার বিয়ে দেওয়ার আলোচনায় আমার থাকা সম্ভব নয় গুরুদেব। তবে ব্রত, আমি দীপ্তের পুনর্বিবাহের আলোচনার জন্য তোমাদের ডাকিনি। কিন্তু বাড়িতে তো আপনি তাই বলেই। হ্যাঁ, আমি বলেছিলাম, কারণ অন্য কিছু বলার উপায় ছিল না। যেমন উপায় ছিল না সত্যিটা বলার। সত্যি মানে কোন সত্যি? কি হলো, আপনি চুপ করে আছেন কেন গুরুদেব? বলুন না, কোন সত্যির কথা বলছেন? গুরুদেব, এমনিতেই আমি অনেক দ্বন্দ্বের মধ্যে রয়েছি, আর আমাকে বিচলিত করবেন না গুরুদেব। দয়া করে বলুন, কি সেই সত্য যেটা আপনি বলতে পারেননি? ত্রিনয়নীর হাত দেখে আমি মিথ্যে বলেছিলাম, আর সত্যিটা হলো ওই দীপ্তের রক্ষা কবচ। কি? বাহ, কি সুন্দর মালা গেঁথেছো তুমি। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি তুমি এত সুন্দর মালা গাঁথবে। ছোটবেলায় দাদুর পাশে বসে মা বিশালাক্ষীর জন্য আমি মালা গাঁথতাম, তখন থেকেই শিখেছি। মেয়ের গুণ আছে দেখছি, খুব সুন্দর মালা হয়েছে। এই শোনো, এবার আমি যাই, আমার কিন্তু কাজ আছে। শুনুন শুনুন, বলছি যে আপনার এই মালা কাজে লাগবে জানি, কিন্তু আমাকে একটা মালা দেবেন? আমি মা বিশালাক্ষীর চরণে একটু নিবেদন করতাম। হাউ সুইট, তুমি তো নিজেই মালাগুলো গাঁথলে, অবশ্যই নেবে। সবচেয়ে বড় মালাটা তোমার, এই বড় মালাটা দিয়ে মা বিশালাক্ষীর পায়ে তুমি নিবেদন করো। মা বিশালাক্ষীকে বলো, আমি তো হাজার খুঁজে ওই শিশির হদিশ পেলাম না, তোমাকে যেন সে হদিশ দেয়, তোমাকে যেন একটু হেল্প করে। তুমি খুঁজে পেলে লোকে আর সন্দেহ করবে না যে তুমি বিষ মিশিয়েছ, আর তুমি এই বাড়িতে থাকতে পারবে। তুমি এখান থেকে চলে গেলে আমার খুব কষ্ট হবে জানো। এই কদিনেই আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। ধরো, আসলে বোকা মানুষ তো, চট করে ভালোবেসে ফেলি গো। চললাম, টাটা। আপনি আপনি নিজে জানেন আপনি কি বলছেন গুরুদেব? আচ্ছা, এত বড় সত্যিটা জানার পরেও আপনি বাড়িতে দীপ্তর সামনে ত্রিনয়নীর নামে মিথ্যে কথা বললেন। কেন গুরুদেব এমন কাজ করলেন? কেন? আপনি জানেন আপনার এই একটা মিথ্যের জন্য বাড়িতে ত্রিনয়নীকে কত অপমান সহ্য করতে হচ্ছে। আমি তো আপনার উপরই ভরসা করেছিলাম গুরুদেব। সেই আপনি আমাকে কেন গুরুদেব, কেন কেন? শান্ত হ টপু, এত উত্তেজিত হলে তোর শরীর খারাপ হয়ে যাবে বাবা। হলে হবে, কিন্তু কি করে শান্ত থাকবো মা, তুমি বলতে পারো? হ্যাঁ, আমি তো জানতাম যে দীপুর সঙ্গে ত্রিনয়নীর বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি।
তোমরা কেউ ভরসা রাখতে পারোনি আমার উপর। আর সবচেয়ে বেশি ভুল বুঝেছে দীপু। দেখো তো বাড়িতে কেমন অপমান করে মেয়েটাকে, কেমন দুর্ব্যবহার করে। তারপরে এই একটা মাত্র রাস্তা ছিল, গুরুদেব যদি বাড়িতে দীপুর সামনে সত্যিটা বলতেন। কিন্তু উনি তো। আমি গুরুদেবকে চিনি তপু, আমার দৃঢ় বিশ্বাস বিনা কারণে উনি এমনটা করেননি। নিশ্চয়ই গভীর কোনো কারণ আছে, যার জন্যে গুরুদেবের মতো মানুষ এই সত্যটা গোপন করেছেন। সবার সামনে উনি মিথ্যে বলেছেন। বলুন না গুরুদেব, আপনি কেন এই মিথ্যেটুকু বললেন? কেন? ঠিক বলেছ মা, আমি বাধ্য হয়ে এই মিথ্যে কথাটা বলেছিলাম। আর সেটা বলেছি আমি ত্রিনয়নীকে বাঁচাতে। মানে ওর হাত দেখে আমি চমকে গিয়েছিলাম তপব্রত। হ্যাঁ, আমি সেটা খেয়ালও করেছিলাম, কিন্তু কেন গুরুদেব? কি লেখা আছে ত্রিনয়নীর হাতে? ওই মেয়ে দীপ্তর জন্য যতটাই পয়মন্ত, নিচে ততটাই অভাগা। ওর হাতের রেখা বলছে যে ওর স্বামীকে বাঁচাতে গিয়ে ওর মৃত্যু হবে। স্বামীর মৃত্যুর যোগ নিজের দিকে টেনে নেবে ও। মা বিশালাক্ষীকে বলো, আমি তো হাজার খুঁজে ওই শিশির হদিশ পেলাম না, তোমাকে যেন সে হদিশ দেয়, তোমাকে যেন একটু হেল্প করে। তুমি আমাকে বলেছিলে তপব্রত, তুমি নিজে ওকে বিয়ে দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে এসেছিলে। আর তোমাদের বাড়িতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ওকে কন্যা সম স্নেহ করো। আচ্ছা তপব্রত, সেই মেয়ের দিকে বিপদকে দিয়ে আসতে দেখলে তোমারও কি ভালো লাগতো তপব্রত? মাগো, এটাই যে শেষ সুযোগ মা। তুমি তো এর আগে আমাকে কত বিপদ থেকে কত মানুষকে বাঁচাতে কত পথ দেখিয়েছো, আজও দেখাও নে মা। বিশেষ শিশি কোথায় আছে দেখাও নে মা, তাহলে যে আমায় ওনার থেকে দূরে যেতে হয়নি। আমি যেন ওনার কাছে থেকে ওনাকে আগলে রাখতে পারি মা। কিসের থেকে ত্রিনয়নীর বিপদ আসবে গুরুদেব? তোমাদের বাড়ির ভেতর হোক বা বাইরে, দীপ্তর বিরুদ্ধে একটা ভয়ানক চক্রান্ত চলছে। ওই বিষই তার প্রমাণ। আর আমি যদি বিচার করে সকলের সামনে বলে দিতাম যে ত্রিনয়নী ও রক্ষা কবচ, তাহলে সে কথা জানতে কারো বাকি থাকতো না। আর তারা দীপ্তর ক্ষতি করার জন্য ত্রিনয়নীকে মেরে ফেলতে চাইতো, সবার আগে ওকে মারতো, ওকে।
আচ্ছা মা, তুমি আমাকে বলো, আমি জেনে শুনে কি করে ওই মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতাম? আচ্ছা, তোমাদের বাড়ির ছেলের প্রাণ তো কি প্রাণ, আর ওই মেয়েটার প্রাণের কোনো দাম নেই তপব্রত। এবারে তোমরাই বলো যে মিথ্যে বলে আমি কি কোনো ভুল করেছি? আর এগুলো সোজা করো, কি করছো? কোন দিকটা ঠিক করো, কোন দিক? এই বলছি, ওয়েলকাম বোর্ডটা কোথায়? বাড়ি দিয়েছো তো ঠিক করে? এগুলো ঠিক করো, আমি আসছি এক্ষুনি। এই ফুলগুলো এখন পড়ে রয়েছে কেন? এই রে, দাদা যদি ফুলের ঝুড়িটা দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। তাড়াতাড়ি করো, আর ওই ফুলগুলো কিন্তু দেখে নিও, ঠিক আছে? রমনা, তুমি এখানে কি করছো? কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি খুব সুন্দর লাগছে চারিদিকে ফুল টুল দিয়ে, বাড়িটা একদম অন্যরকম লাগছে। এই দিকটা খুব খারাপ অবস্থা, কোনো ফুল নেই, কিরকম হয়ে আছে, তাই না দাদা ভাই? ওখানে? হ্যাঁ। ওখানে ফুল নেই মানে? দেখি, সেন্টারেই তো রয়েছে, সব ফুল তো রয়েছে, ফুল নেই কোথায়? রঙ্গনা, দেখো, খুব সুন্দর সাজিয়েছিস। হ্যাঁ রে, মনে আছে তোর দিদি ভাইয়ের জন্মদিনে তুই ঠিক এরকম করেই ঘর সাজাতিস। কারুর মনে না থাকলেও তোর কিন্তু তোর মায়ের জন্মদিনটা ঠিক মনে থাকত। সেই যে ফুলের বোকে সাজিয়ে কিরকম করে চমকে দিতিস তোর মাকে, মনে আছে? সবসময় আমাকে আমার মায়ের কথা মনে করে দিয়ে তুমি কি বোঝাতে চাও? তুমি আমার মনটা খারাপ করে দিতে চাও, তাই তো? না তো, আমি তো শুধু... সে তুমি যতই চেষ্টা করো কাকিমুনি, আজকে আমার মা নার্সিংহোম থেকে ফিরছে, আর তাকে ওয়েলকাম করার কোনো সুযোগ আমি হাতছাড়া করব না। কাকিমুনি, তুমি খারাপ ভেবো না দাদা ভাইয়ের কথা। ও আসলে খুব আনন্দ আছে তো, মা আসবে বলে ঘর সাজাচ্ছে, ওকে সাজাতে দাও। আর এদিকে তো আমি ওর ফুলসজ্জার ঘরটা সাজিয়ে ফেলছি। কিন্তু একটাই দুঃখ, যেন এই ফুলসজ্জার রাতে বন্ধুরা ঠিক মতো সাজতে পারবে না, ওর কাছে তো কিছুই নেই। আর মনে আছে যাবার সময় তো ভাত কাপড় সব গয়নাগাটি রেখে দিয়ে চলে গেল, কি হবে এখন? কে বলেছে তোর বন্ধু সাজবে না? তুই যা গিয়ে ফুলসজ্জার ঘরটা সাজা, ত্রিনয়নীকে সাজানোর দায়িত্ব আমার। ওই গয়না দিয়েই আমি সাজাবো, চিন্তা করিস না। তাহলে এখন উপায় কি গুরুদেব? সবকিছু জানার পর আমি ওকে বাড়ি থেকে বের করে দিই কি করে? আপনি চলে যাবার পর আমি বলেছিলাম ওকে বাড়ি থেকে বার করে দেব। এখন আমি যদি ওকে আটকাই তাহলে প্রশ্ন উঠবে, তখন আমি কি বলবো গুরুদেব? আপনি তো বললেন শত্রু ঘরে বাইরে সর্বত্র, এখন আমি কি করব গুরুদেব? আপনি দয়া করে বললেন দিন। সে কি, তোমরা এখনো ওকে গ্রামে ফেরত পাঠাওনি? ওকে এখানে রাখলে ওর মৃত্যু তো অবশ্যম্ভাবী। বাড়ির ছেলেকে বাঁচাতে ওকে মেরে ফেলবে তোমরা?
কিন্তু ও ও ও চলে গেলে আমার দাদু ভাইকে কে বাঁচাবে গুরুদেব? আপনি তো বলেছেন যে রক্ষা কবচ ছাড়া দাদু ভাইকে বাঁচানো অসম্ভব। হ্যাঁ, তাও তো ঠিক। দাঁড়াও, একটা উপায় তো বার করতেই হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আচ্ছা তপব্রত, তুমি আমাকে একটা কথা বলো তো, হঠাৎ তুমি ত্রিনয়নীকেই দীপ্তর বউ হিসেবে কেন বেছে নিয়েছিলে? আমার নাতনি ভবিষ্যৎ দেখতে পায়। তপব্রত, তুমি কিছু লুকোচ্ছ তাই না? না, কিছু তো একটা কারণ আছেই, যাতে তুমি আন্দাজ পেয়েছিলে যে ওই মেয়েটি দীপ্ত রক্ষা কবচ হতে পারে। কি সেই কারণ যে তুমি বাড়ির কাউকে সে কথা জানাওনি, এমনকি তোমার মাকেও নয়? তপু, গুরুদেব তো ঠিকই বলেছেন, কিছু তো একটা নিশ্চয়ই ব্যাপার আছে যার জন্য একা তুই ত্রিনয়নীর হয়ে লড়েছিস। এটা আমার আগেই বোঝা উচিত ছিল। যে তপু আমার কথার উপর কোনো দিনও কথা বলেনি, আমাকে না জানিয়ে কোনো কিছু করেনি, সেই কেন রাগের বশে আমি খেয়াল করিনি সেটা। বল তপু, বল তুই কেন তুই ওকে আমার দাদু ভাইয়ের বউ করে আনলি, বল। আর কি করে লুকিয়ে রাখবো কথাটা? তাহলে যে মাকে মিথ্যে বলতে হয়। আজ বোধহয় সব বলতেই হবে আমায়, কিন্তু এত বড় সত্যিটা বলে দেওয়া কি ঠিক হবে? কি হলো তপব্রত, চুপ কেন? বলো না, তুমি কি দেখেছিলে ওই ত্রিনয়নীর মধ্যে? আচ্ছা একটা কথা বলো তো, ত্রিনয়নী সেদিন বলছিল কল্পনা ওকে বরণ করে ঘরে তুলেছে, এটা কেউ সত্যি বলছে? আচ্ছা ও কি সত্যি সত্যি দীপ্তর মৃতা মাকে দেখতে পায়? তুমি বিশ্বাস করো সেটা? আমি আপনার নিজের মায়ের কথা বলছি দীপ্ত বাবু। ওই ঘরের তার ছবির সামনে প্রদীপ জ্বলছে, আমি তার কথা বলছি। আমি সত্যি ওনার মাকে কথা দিয়েছি। কি বলি আমি, কতটা বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কই মা, এখন তো আমার কপালের মাঝখানটা ব্যথা করছে না। কোনো ইঙ্গিতে তো তুমি দিচ্ছ না মা। তুমি আমাকে কোনো আশার আলো দেখাবে না? এর আগে আমি যা করেছি সব তো তোমার কৃপায় মা। এখন যদি তুমি আমার পাশে না থাকো, তাহলে আমি কি করে বিশেষ শিশিটা খুঁজে পাবো বলো তো? ত্রিনয়নী, আপনি? হ্যাঁ আমি। হ্যাঁ রে, ওই ভাত কাপড়ের শাড়িটা কোথায় রেখেছিস রে মা? ঠাকুরের চরণে রেখেছি। মা, ঠাকুরের চরণে রেখে দিয়েছিস? এই যে মায়ের আশীর্বাদ, যেখানে সেখানে রাখলে কি চলে? দীপু তো তোকে গয়নাও দিয়েছিল, সেগুলো তাহলে রেখেলি কেন বোকামে? না না, ওসব তো অনেক দামি গয়না, আমার ওসব চাই না। আমাকে উনি মায়ের শাড়ি দিয়েছেন, ওতেই আমি ধন্য। হায় রে দীপু, এতটুকু লোভ নেই যার মনে, তাকেই তুই লোভী ভেবে বসে আছিস বাবা। আশীর্বাদের দাম ঠিক করতে হয় না,
এই শাড়ি যেমন তোর শাশুড়ি মার আশীর্বাদ, তেমনি এই গয়নাও। তাই তো আজ এই শাড়ি গয়না সব পরিয়ে ফুলের সাজে সাজাবো তোকে। আজ যে তোর বউ ভাত। আমাকে যে উনি বউ বলেই স্বীকার করেননি কাকিমণি। আমার আবার কিসের বউ ভাত? শোন মা, তুই দীপুর রক্ষা কবচ কি রক্ষা কবচ নোস তা আমি জানি না। আমি শুধু জানি তুই আমার দীপুর বউ। তাই আজ বউ ভাতের কোণের সাজে তোকে সাজাতে আমার বড় স্বাদ হচ্ছে রে। আমার এই ইচ্ছেটুকু রাখবি তো?